গতকাল রাতে আমি কমেন্ট অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়তেছিলাম, কারণ মেসেজের মধ্যে অনেক রকম পরামর্শ চায় এবং আমি মাঝে মধ্যেই চেষ্টা করি যে পরামর্শগুলো দেওয়ার জন্য। এর মধ্যে একটা হাস্যকর ব্যাপারও ছিল, ওইটা বলতেছি একটু পরে। আচ্ছা, এইটা একটু ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন ছিল, উত্তর দিলে উপকৃত হব। একটা নতুন 150 বা 160 সিসি 150 অথবা 150 থেকে 160 সিসি বাইক কিনতে গেলে বাইকের দাম ছাড়া এক্সট্রা কত খরচ লাগতে পারে? ফর এক্সাম্পল, রেজিস্ট্রেশন ফি, বাম্পার, মোটামুটি ভালো মানের হেলমেট, আরও কিছু কি কেনা লাগলে এক্সট্রা কত টাকা? রোদ উল্টা পাশ থেকে পড়াতে মোবাইলের আলো ঠিকমতো বোঝা যায় না। লাগলে এক্সট্রা কত টাকা নিয়ে বাইক কিনতে বের হব? সুন্দর প্রশ্ন লিখছে হচ্ছে ফারহান নামে কেউ একজন হোয়াটসঅ্যাপে। চলেন বাইক রাইড করি, আর বাইক রাইড করে আপনাদেরকে এটা বলি। এটা বলার আগে ওইটা একটু বলি। একজন আমাকে লিখছে, ভাই আমার হাইট 5 ফুট 8 অ্যান্ড বাংলাদেশের কোন বাইকটা আমার জন্য বেস্ট হবে? আমার কাছে মনে হয়েছে এই কমেন্ট বা প্রশ্নটা দেখে যিনি মনে হয় এর আগে অন্য কোনো ব্লগারের ব্লগ দেখে নাই। সরি এইভাবে বলার জন্য। আসলে না, আপনার প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট, কারণ এমনও হইতে পারে আপনি ব্লগ দেখেন নাই, এটা হইতেই পারে। আপনি যে সবসময় ব্লগ দেখবেন এর তো কোনো গ্যারান্টি নাই। আমার ব্লগে হয়তো আপনি দেখেন, বা আমার যেই ব্লগে আমি হাইট নিয়ে কথা বলছি ওটা হয়তো আপনি মিস করছেন। দোষের কিছু না, জিজ্ঞেস করতেই পারেন, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। কেউ চাইলে আমার নামও জিজ্ঞেস করতে পারেন, ওইটা নিয়েও কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই। যে ব্যাপারটা, 5 ফুট 8 বাংলাদেশের যে কোনো বাইক এসে চালাইতে পারবে, কোনো প্রবলেম হবে না। GSX-R তো একটু খাটো মানুষের বাইক, ওইটা একটু খাটো মানুষও চালাইতে পারে, 5 ফুট 4 নিচের লোকজনও চালাইতে পারে। অ্যান্ড হাইট বেশি বাইকের মধ্যে আছে, এক্সমোশন আছে, বা এরকম বেশ কিছু বাইক আছে, চাইনিজ কিছু বাইক আছে যেগুলোর হাইট একটু বেশি। তবে 5 ফুট 8 এটা এমন একটা হাইট, এই হাইটের মানুষ বাংলাদেশে যে বাইকগুলো আছে যে কোনোটাই ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আসলে বাংলাদেশে যে বাইকগুলো আছে এর সবগুলাই মোটামুটি 5 ফুট 5 থেকে 5 ফুট 5-এর উপরে যারা আছে তাদের কোনো প্রবলেমই হওয়ার কথা না, ইজিলি চালাতে পারবে। জাস্ট কিছু ডার্ট বাইক বা ওই যে অফরোডিং বাইক, ওইগুলো একটু, আমি 5 ফুট 7 আমারই কষ্ট হয়ে যায়, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। যাক, যেই ভাই আমাকে এবার প্রশ্নটা করছেন যে কোন জিনিসগুলা বা কত টাকা বাজেট করে একটা বাইক কিনতে যাইতে হবে, যদি আপনি আগে থেকে বাইক চালায়া থাকেন তাহলে তো আপনার আসলে অনেক কিছু থাকবে, নিজের কাছেই থাকবে, তাই না? হেলমেট বা এই ধরনের গ্লাভস বা উইন্ড ব্রেকার বা জ্যাকেট বা রাইডিংয়ের প্যান্ট বা বুট বা সেফটি গিয়ার যেগুলো আছে, এইগুলার ব্যাপার যদি আপনি চিন্তা করেন, একটা বাইক কেনার জন্য এই সব কিছু আপনার কিনতে হবে না, একটা হেলমেট কিনতে হবে। এখন একটা হেলমেট 300 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত আপনি কিনতে পারবেন। এখন আপনার ঠিক করতে হবে যে আপনি কোনটা কিনবেন। তবে আপনি মনে হয় একটা কথা উল্লেখ করছেন, ভালো মানের বা কিছু ভালো মানের হেলমেট আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো 3,500 বা 4,000 টাকা থেকে শুরু হয়, বা 5,000 টাকা যদি আপনি বাজেট করেন, 5,000-5,500 টাকার মধ্যে আপনি মোটামুটি ভালো মানের একটা হেলমেট পাবেন, মোটামুটি ভালো মানের। অ্যান্ড ভালো মানের হেলমেটও আবার 3টা ধরন হয়, যেমন প্রথমটা হচ্ছে 4 থেকে 6,000 বা 7, অ্যান্ড তারপরের স্টেপটা হচ্ছে 20 থেকে 35,000, অ্যান্ড এরপরের স্টেপটা হচ্ছে মোটামুটি আমি হাইসা দিতেছি, মোটামুটি 40-এর উপরে থেকে কয়েক লাখ পর্যন্ত যা খুশি তা হইতে পারে। ওগুলো হচ্ছে প্রফেশনাল গ্রেড হেলমেট। তবে হ্যাঁ, 40-এর উপরে আমি যেটা বলতেছি ওটা যেটা আমাদের দেশে আসে। এখন আমাদের দেশে কতটুকু প্রফেশনাল গ্রেডেড হেলমেট আসে এটা নিয়ে আমি ডিটেল আজকের ভিডিওতে বলতে পারবো না, কারণ এটা অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে দাঁড়াবে। একটা অরিজিনাল হেলমেট, আমি কোনো ব্র্যান্ডের নামও বলবো না, একটা অরিজিনাল হেলমেট যদি হয় সেইটা ধরেন ইউরোপে ওই হেলমেটটার দাম যত হবে, বাংলাদেশে আমরা হচ্ছে অনেক কম দামে ওই হেলমেটটা পাই। আসলে হেলমেট ম্যানুফ্যাকচারিং এরও কিছু ব্যাপার স্যাপার আছে, এক এক দেশের জন্য এক একভাবে তৈরি হয়। এই জন্য আমি বলবো, যাক ওই ডিটেলে আমরা আবারও বলি না যাই। আমরা যেটা নিয়ে কথা বলতেছি, আপনি যদি একদম নর্মাল হেলমেট কিনতে চান তাহলে 300 থেকে শুরু করে, কেস বাঁচানোর হেলমেট আপনি 300 থেকে 2,000 টাকা 3,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড 3.5 থেকে একটু উপরে গেলে একটু ভালো মানের হেলমেট পাবেন, তবে ওগুলো একটু ভারী হবে হেলমেট। এই হচ্ছে হেলমেটের বাজেট আপনাকে দিলাম। এরপরে আপনি বাম্পারের কথা লিখছেন। এই বাম্পার স্পোর্টস বাইক হোক, কমিউটার বাইক হোক, কোনোটাতেই আমার খুব পছন্দের একটা কিছু না, কারণ আপনার বাইকটা এমনভাবেই বানানো হয় পড়লে যাতে এই কোনায় যে হ্যান্ডেলের কোনায় একটা ক্র্যাশ গার্ড দিয়ে দেয়, ক্র্যাশ গার্ডের মধ্যেই আপনার আঘাতটা যায়, অ্যান্ড বাইকটাতে যাতে ক্ষতি না হয়। আমরা ওই যে নিচে যে বাম্পারটা লাগাইছি সেটা স্পোর্টস বাইক হোক বা এই বাইক হোক, যেটাতেই লাগান না কেন, সরাসরি চ্যাসির মধ্যে বাড়িটা লাগবে ওইটার কারণে, আর ওইটার কারণে ওইটা আগে বাড়ি লাগে, উপরের অংশটা আরও জোরে যায় মাটিতে পড়বে। এই কারণে এই ধরনের ক্র্যাশ গার্ড বা বাম্পার আমি লাগাইতে না করি, অলওয়েজ না করি। ক্র্যাশ গার্ড এক রকমের আছে যেগুলো স্পোর্টস বাইকে লাগায়, ওগুলোর ব্যাপার ডিফারেন্ট, তবে এগুলোর কোনো প্রয়োজন নাই।
বাইক, এগুলো হচ্ছে অযথা টাকা খরচ আমি যেটা বলবো। তবে এইগুলার যদি দাম জানতে চান তাহলে 200-300 টাকা থেকেই আসলে একদম লোকালগুলো পাওয়া যায়। এরপরে উপরে আপনি 1500, 2000, 3000 বিভিন্ন রকম দামের আছে। এখন কোনটা আপনি লাগাবেন এটা টোটালি আপনার ব্যাপার। আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। হেলমেট আর এটার ব্যাপার তো গেল। এরপরে বাইকের সাথে আসলে আর তেমন কিছু লাগে না। একটা বাইক আপনি যখন কিনবেন ওই বাইকের মধ্যে যা থাকে শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ছাড়া আর তেমন কিছু লাগে না। এখন একটা বাইক কিনে যদি আপনি লুকিং গ্লাস বদলাইতে চান, এই কোনার গুটলি বদলাইতে চান, এখানে ব্রেক বদলাইতে চান, তাহলে একটা বাইক ধরেন 2 লাখ টাকা দিয়ে কিনছেন, আরও 1 লাখ টাকা ওটার পেছনে আপনি খরচ করে ফেলতে পারবেন। কিন্তু আমি বলবো একটা বাইক কিনে চালাইতে থাকেন, যেটা প্রয়োজন ওইটা যখন প্রয়োজন হবে তখন কিনে নিয়েন। লক টক কিনতে পারেন, লক আসলে 1500-2000 টাকা থেকে শুরু করে 5000-10,000 টাকা পর্যন্ত লক আছে। তবে একটা স্মার্ট লক আপনি 3000-3500 টাকার মধ্যে ভালো মানের স্মার্ট লক পেয়ে যাবেন। তবে আমি বলবো লক একটা না কিনে 2টা কিনেন, একটু কম দামি কিনেন বাট 2টা কিনেন, কারণ 2 চাকায় 2টা লক লাগানো থাকলে ভাঙতে কিন্তু সময় বেশি লাগবে। আর যত দামি লকই লাগান, যদি একটা লাগান তাহলে ওইটা হয়তো ভেঙে ফেললে আপনার বাইকটা আপনি আর নাও পাইতে পারেন। এই তো। আর অবশ্যই একটা জিপিএস ডিভাইসের জন্য বাজেট রাখা ঠিক হবে আপনার, যদি বাইকটা আপনি রিস্কি জায়গাতে রেখে দেন। কারণ রিস্কি জায়গাতে রাখলে বাইক যদি ধরেন চুরি হয়েই গেল, চুরি তো ঠেকানো অবশ্যই ভালো। যত রকমের অ্যালার্ম লক আছে, ডিস্ক লক আছে, যাই লক আছে, এগুলো লাগান। এগুলো লাগায় বাইককে যদি চুরি থেকে ঠেকাইতে পারেন ভালো। কিন্তু তারপরেও ধরেন চুরি হয়েই গেল, এখন কি করবেন? এখন বাইককে উদ্ধার করতে হবে না? সেক্ষেত্রে যদি বাজেট থাকে, একটা মানে বাজেট এটা আগে করা উচিত আমি মনে করি। আমার বাইকে কোনো লক নাই, শুধু একটা জিপিএস ডিভাইস লাগায় রাখছি, কারণ যাতে চুরি হইলে আমি বাইকটা খুঁজে পাইতে পারি। আর জিপিএস ডিভাইসটা এমন গোপনভাবে রাখা হয় যে চোর এটা নিয়েও এটা খুঁজে পাইতে ওর সময় লেগে যাবে। এই হলো অবস্থা। আর আপনার বাইক চুরি হলে তো আপনি অল্প কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। এই আসলে ওনার প্রশ্নটা মনে হয় এমনই ছিল। আমি যতটুকু আমার এখনো পর্যন্ত খেয়াল হয় যে একটা বাইক কিনতে গেলে আনুষঙ্গিক আর কি খরচ আছে। এর বাইরে উনি একটা জিনিস জানতে চেয়েছে, সেটা হচ্ছে যে একটা বাইক কিনলে রেজিস্ট্রেশন বা এইখানে কত টাকা খরচ হয়। নর্মালি যদি একটা শোরুম থেকে আপনি রেজিস্ট্রেশন করতে দিয়ে দেন 14-15 হাজার টাকার মধ্যে কমপ্লিট। এটা আমি বলতেছি, আমি লাস্ট যখন বাইক কিনছি তখনকার রেট, এখন 500-1000 এদিক সেদিক হইতে পারে ভাই, আমি জানি না, এটা শোরুমে জিজ্ঞেস করলে জানতে পারবেন। বিআরটি এর রেট অনেক কম, টুকটাক ঘুষ টু সেই টেবিল খরচ মরচ আছে, এই জন্য একটু বেড়ে যায়। তবে 14-15 হাজার টাকা একটা নতুন বাইক যদি 2 বছর রেজিস্ট্রেশন করেন, আর যদি 10 বছরের করতে চান তাহলে মনে হয় 30, 32, 35 এরকম কিছু একটা। আমার এখন এক্সাক্ট মনে নাই ভাই, আমি তো আর কম্পিউটার না যে সব মনে রাখবো। তবে আমার মনে রেখে আসলে ভিডিওটা বানানো উচিত ছিল। আমি এটা জেনে আপনাদেরকে এরপরে কোনো ভিডিওতে অবশ্যই জানাই দিব, বা আজকের ভিডিওর ডিসক্রিপশনে আমি রেজিস্ট্রেশন রেটটা আপনাদেরকে লিখে দিব। হ্যাঁ, ডিসক্রিপশনে লিখে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই হলো 1। আর 2 আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, ধরেন রেজিস্ট্রেশন হয় নাই, রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকে তাহলে ওইটা আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এখানে প্রায় 5000 টাকার একটা খরচ আছে বিভিন্ন রকম এই সেই মিলায়া। ওইগুলা করে ফুল রেজিস্ট্রেশন করতে আপনার 19,500 থেকে 20,500 বা 21,000 পর্যন্ত টোটাল খরচ হইতে পারে। তবে 19,500 নিচে না, আবার 20,500 বা 21,000 উপরেও না, এর মধ্যেই থাকে ওই খরচটা। যে আপনি একটা অন্য কেউ বাইকটা কিনছিল, আপনি আপনার নামে একদম নিজেই প্রথম মালিক হিসেবে রেজিস্ট্রেশন করবেন, জাস্ট ফাইল ট্রান্সফার বাবদ একটা খরচ টরচ মিলে এরকম খরচ হবে। আর যদি অন্য কারো বাইক কিনেন, ধরেন আমার এই বাইকটা আমার নামে রেজিস্ট্রেশন করা, আপনি কিনলেন আমার কাছ থেকে, তাহলে আপনার খরচ হবে হচ্ছে রেজিস্ট্রেশন বাবদ, আগে ছিল 6,000-7,000 টাকায় ঘুষ সহ হয়ে যেত, বাট এখন 9,500-10,000 টাকা পর্যন্ত খরচ চলে যেতেছে। বাড়ছে সব কিছুর খরচ, ঘুষের মানও বাড়ছে ভাই। এই হলো অবস্থা। অ্যান্ড এটাই ছিল ওনার প্রশ্নের উত্তরটা। আসলে আমি মনে করলাম যে দিয়ে দেই ঠিকঠাক মতো, তাহলে সবার জন্য একটু উপকার হবে এই ব্যাপারটা। আর এবার আসেন, বাইক কেনা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, তবে কিছু সেলিব্রিটি বাইকার আছে না, যেমন যাকে সবাই চিনে, বা ধরেন আমার এই দিয়েই আমি বলি, নিজের দোষটাই আমি আগে বলি। ধরেন আমি একজন ব্লগার, আমি আমার এই বাইকটা ধরেন সেল করে দিব। এখন আমার বাইক কেনার জন্য হয়তো অনেকেই একটু উৎসাহী হবে, অ্যান্ড অনেকে দেখবেন যে এটা জাস্ট পুরানো বাইক কেনার ক্ষেত্রে বলতেছি, দোকান থেকে কিনলে তো দোকান থেকেই কিনলেন, কোনো সেলিব্রিটির কাছ থেকে যদি বাইক কিনেন ভাই সাবধান। কারণ আমি এই বাইকটা বিক্রির আগে হয়তো আমি এমন একটা ইমেজ তৈরি করবো এই বাইকটার, আমি এমন ভিডিও বানাবো, ওফ এটার এই সার্ভিস দিতেছি, ওফ এটারে নিয়ে পাহাড়ে যাইতেছি, সাগরে যাইতেছি, ও মাই গড আমার জিক্সার তো বেস্ট, এর চেয়ে ভালো জিক্সার মনে হয় কোম্পানি এর আগে কোনোটা বানায় নাই, আমারটাই বেস্ট। তার কয়দিন পরেই দেখবেন যে বাইকটা আমি বিক্রি করে দিতেছি, মানে অনেক ভালো কিন্তু আমার জিক্সার দেখায় আমি বাইকটা বিক্রি করে দিতেছি। এটা ব্লগারও হইতে পারে, এটা অন্যান্য যারা বাইকার সেলিব্রিটি আছে, ধরেন গ্রুপে পোস্ট তো এখন চলে, ওইখানে কিন্তু অনেক সেলিব্রিটি আছে, নট অনলি ব্লগার। দেখবেন গ্রুপে অনেকের পোস্টে অনেক মানে রিচ হয়, অনেকের পোস্ট অনেকে দেখে, প্লাস অনেকের পোস্টে
পোস্টে অনেক কমেন্টও পড়ে এবং অনেকে অনেক পপুলার আছে যারাও বাইক বিক্রির আগে এই ধরনের ব্যাপার করে ফেলে আর কি। জাস্ট প্রতারকের কাছে প্রতারিত হবেন না, এই জন্য আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম। এটা কাউকে আমি খোঁচা দিয়ে বা ইঙ্গিত করে বলতেছি না, বাট এই ধরনের কিছু ব্যাপার আমি দেখছি এবং অনেকে লসও খাইছে। পরবর্তীতে কি হয়, অমুক MSI ভ্লগসের কাছ থেকে বাইক কিনলাম, ধর আমার একটা পচা বাইক ধরায় দিচ্ছে। আমি চাই না এরকম কোনো এক্সপিরিয়েন্সে কেউ পড়েন। এই জন্য বাইক কিনলে অবশ্যই যার কাছ থেকেই কেনেন খুব ভালো মতো দেখে কিনবেন, সেটা সেলিব্রিটি হোক আর শাহরুখ খান হোক অথবা ডাক্তার হোক বা কোনো ইঞ্জিনিয়ার হোক। মানে অবশ্যই রাঞ্চার দাস, শ্যামর দাস, চাঞ্চার ইঞ্জিনিয়ার হোক আর যেই হোক, বাইক দেখে কিনতে হবে। এই আসলে তেমন কোনো প্ল্যান ছিল না আজকে, সত্যি কথা। আজকে এই কমেন্টটা আমি কালকে রাতে জাস্ট কপি করে রাখছি অ্যান্ড আমার চিন্তা করলাম আমি এই কমেন্টটা নিয়ে আজকে একটু কথা বলবো, এই তো। অ্যান্ড প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, মানে প্রচণ্ড পরিমাণই গরম পড়ছে। গরমে পুরো মায়ের বাপ অবস্থা হয়ে যেতেছে ভাই, সত্যি কথা। আচ্ছা, এই যে এই দোকানটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, দোকানটা উঠে গেছে। হ্যাঁ, এটা কি আমি কি ভালো করলাম না খারাপ কে জানে, বাট উঠেই গেছে। মানে ওই যে অকটেনের ব্যাপার, পর্দার আড়ালে। যাক, যেটা আমি বলতেছিলাম সেটা হইতেছে যে আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে বলে আমি এই রাস্তায় রাইড করতেছি। নর্মালি তো আমার এদিকে যাওয়া লাগে অ্যান্ড আমি মেইন রোড দিয়ে রওনা হয়েছিলাম, কিন্তু আমার পা হাত এগুলা পিচের গরমে পুড়ে যেতেছিল। অ্যান্ড এখানে মোটামুটি গাছপালা ভালোই আছে, এগুলা থাকাতে এই রোডটা এখনো পর্যন্ত শান্তির আছে। দেখেন রোডের উপরে কিন্তু সূর্যের আলো পড়তেছে না গাছের কারণে। এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত এই গরমে না হোক, এই বছরে হোক, এই বছরে এক একজন 10টা করে গাছ লাগানোর জন্য চেষ্টা করা। আমি ইনশাল্লাহ ট্রাই করব 10টা গাছ অন্তত পক্ষে। যেখানে গাছ নাই একটু নিজে আবার একটু খেয়ালও রাখবেন যাতে গাছটা মরে না যায়, যাতে ছাগলে না খেয়ে ফেলে। আমি যদি সবাই 10টা করে গাছ লাগাই, বাংলাদেশে অনেক গাছ হবে ইনশাল্লাহ। সামনে আগামী 5-7 বছরের মধ্যে বাংলাদেশটা আবার শান্তির দেশে রূপান্তরিত হবে, এটা আমার বিশ্বাস। আর এভাবে যদি গাছ কেটে নগরায়ন করতে থাকি তাহলে ওই যে এসি লাগাও কুল পাবেন না, কারণ এসিটাও খুব একটা স্বাস্থ্যসম্মত কোনো কিছু না। এ হলো অবস্থা। তাহলে আর কি, আজকের ভিডিওতে বলার মতো আর তেমন কিছু নাই। আমরা সবাই গরমে একটু সাবধানে থাকবো, বেশি বেশি পানি খাবো, হিট স্ট্রোক করে যাতে কেউ না মারা যায় এদিকে খেয়াল রাখতে হবে, বা বাড়ির মুরব্বী যারা আছে তাদের দিকেও খেয়াল রাখতে হবে, তারা যাতে অতিরিক্ত প্রেশার নিয়ে হিট স্ট্রোক না করে। কারণ ঢাকায় তো কারেন্টের সমস্যাটা আমরা অতটুকু বুঝতেছি না, যারা ঢাকার বাইরে আছি তারা জানি কারেন্টের কি সমস্যা। ওই সমস্ত জায়গায় কারেন্ট যায় না, আসলে কারেন্ট মাঝে মধ্যে আসে, যেটা আমি টুকটাক ঢাকার বাইরে গিয়ে বুঝতে পারছি। যাক, তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিই। সবাই ইনশাল্লাহ সাবধানে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ব্লগ শেষ হইলে মোটামুটি আমি ফ্রিভাবে জোরে চালাইতে পারি। ইদানিং ওই যে গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে আমি খুব স্লো রাইড করি। এবার শান্তি, ওহ বাতাসে ভালোই লাগতেছে। ও chill bro. Check the mic and make sure it sound right.